রংপুর রাইডার্স কংগ্রাচুলেশনস, স্পেশাল ক্রেডিট, স্পেশাল থ্যাঙ্কস মুস্তাফিজুর রহমান। তিনি রংপুরকে এক্স্যাক্টলি ম্যাচটা জিতিয়েছেন। তিনি যেভাবে রংপুরকে জিতিয়েছেন কিংবা জেতাচ্ছেন বা জেতাতে সাহায্য করছেন, ঠিক একইভাবে মেহেদী হাসান মিরাজ তিনি যেন ক্যাপ্টেন হয়ে ক্রিকেট খেলা ভুলে গেছেন, যা ইচ্ছা তাই করছেন এবং সিলেটকে ডোবাচ্ছেন। আমি বলছি স্পষ্ট করে, মেহেদী হাসান মিরাজ যেভাবে পারফর্ম করছেন, যেভাবে বাজে ক্যাপ্টেন্সি করছেন, যেভাবে শুধু নিজের দিকে ফোকাস করছেন, সেলফিশ ক্রিকেট খেলছেন, সিলেটের ভরাডুবির কারণ মেহেদী হাসান মিরাজ। নাইম শেখ কেন তিনি কোটি টাকার প্লেয়ার সেটা আস্তে আস্তে প্রুফ করা শুরু করেছেন। বাট ফার্স্ট মেহেদী হাসান মিরাজ না, নাইম শেখও না, মুস্তাফিজুর রহমান। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। 18 বলে 25 রান দরকার, 50 করা সেট ব্যাটসম্যান বা 50-র কাছাকাছি জায়গার সেট ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন উইকেটে। মুস্তাফিজ 18 এবং 20 নম্বর ওভার করলেন। 18তম ওভারে 2, 20 নম্বর ওভারে 4। এর মধ্যে 18তম ওভারে তিনি শামীম পাটোয়ারির উইকেট দিলেন। 4 ওভার 23 রান, 1 উইকেট। কিন্তু শেষ 2 ওভারে মুস্তাফিজ রান দিলেন মোটে 6, একা হাতে রংপুরকে জিতিয়েছেন। ঢাকা জেতা ম্যাচ হেরেছে। ছোট্ট করে বলে রাখি, মোহাম্মদ মিঠুন ক্যাপ্টেন, 38 বলে 56 নট আউট ছিলেন। বেশ ভালো ইনিংস মনে হচ্ছে, ভুলে যাবেন না। মোহাম্মদ মিঠুন 38 বলে 56, নাম্বারগুলো খেয়াল করেন। তার ফেস করা শেষ 10 বলে তিনি মোটে 9 রান করেছেন, একটা বাউন্ডারি ঠেকাতে পারেননি। সেট ব্যাটসম্যানের এমন ব্যাটিং এর ব্যাখ্যা কি? নাকি শুধুই মুস্তাফিজের ব্রিলিয়ান্স? এই ব্যাখ্যা মিঠুন ভালো দিতে পারবেন, কিন্তু মুস্তাফিজের ব্রিলিয়ান্সই রংপুর ম্যাচ জিতেছে। ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে রিয়াদ দেন একটা কার্যকরী ইনিংস খেলেছেন। খুশদিল শাহ আমরা জানি 15 থেকে 20 এই সময়টাতে তার ব্যাটিং স্ট্রাইক রেট 180-র কাছাকাছি। এই ম্যাচেও 38 করেছেন ওই 180-র মতো স্ট্রাইক রেটে। পার্টিকুলারলি একজনের কথা আলাদা করে বলতে হয় যে ঢাকা ক্যাপিটালস ম্যাচ হেরেছে, এজন্য ধরেন আপনি চাইলে ইন্ডিভিজুয়াল XYZ দোষ দিতে পারেন। যদি 3 জন এরকম দায়ী ক্রিকেটার খুঁজে বের করেন, সাইফ তার মধ্যে একজন। এমন যুগের ক্রিকেটে সাইফ কিভাবে 62 স্ট্রাইক রেটে ব্যাট করেন, 25-28 বল খেলে 15-16-17 রান করেন, এটা আমার ঠিক মাথায় আসে না। এই বিপিএল এ সব জাতীয় দলের পারফরমারদের মধ্যে বা ক্রিকেটারদের মধ্যে বা বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান, 2 হাসান, এদের মতো জঘন্য পারফরমার আর কেউ নেই। এবং এই ফর্ম নিয়ে তারা বিশ্বকাপে যাবেন, এটা চিন্তা করলেই না শরীরে রোম দাঁড়িয়ে যায়। নুরুল হাসান সোহানকে দেখে মনে হয় অফ স্ট্যাম্পের বাইরে সরে গিয়ে কাউ কর্নার কিংবা মিড উইকেটে ঘোরাবে। এই একটা শট ছাড়া ক্রিকেটের আর কোনো শট নুরুল হাসান সোহান খেলতে পারে না। ক্রিকেট খেলা ব্যাটিং করা ভুলে গেছে সে। নুরুল হাসান সোহান, সাইফ হাসানদের যে অবস্থা, এটা এক কথায় ভয়াবহ, স্পেসিফিক্যালি বিশ্বকাপের আগে। বাট মুস্তাফিজ, রংপুর জিতেছে, বড় টিম, স্টার প্লেয়ার্স, কম্প্যাক্ট টিম, সব ঠিক আছে, কিন্তু এই ম্যাচ রংপুর জিতেছে মুস্তাফিজের কারণে। নাও মুস্তাফিজ তো জেতাচ্ছেন, কিন্তু মেহেদী হাসান মিরাজকে কি করবেন? প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। সিলেটের মালিক পক্ষকে বলছি, মেহেদী হাসান মিরাজকে ড্রপ করেন, সে একাদশে থাকারই যোগ্য না। ক্যাপ্টেন হয়ে মেহেদী হাসান মিরাজ যেন স্বেচ্ছাচারিতার চূড়ান্ত পর্যায়ে হয়ে চলে গেছে। সে ওপেনিং এ চলে না, 1 ডাউনে চলে না, ফিনিশার হিসেবে চলে না, 3 ওভার তাকে দিয়ে বল করানো যায় না। এই যে সিলেট ম্যাচগুলো হেরেছে, 2টো ম্যাচ মিরাজ নিজে হাতে হারিয়েছে। মিরাজ নিজে হাতে ম্যাচ হারিয়েছে। শুধু তাই না, তার রানগুলো খেয়াল করেন, 4, 5, 6। একদিন ওপেনিং করেন, একদিন 3-এ নামেন, একদিন 5-এ নামেন। এবং যে ম্যাচটা তার সর্বোচ্চ স্কোর 33, 5 নম্বরে বোধহয় নেমেছিলেন ফার্স্ট ম্যাচেই, 37 বলে করেছিলেন। তারও ইনিংসের কারণে কোন রকম ইম্প্যাক্ট ছিল না, অথচ ওই ম্যাচে পারভেজ ইমন 41 বলে বোধহয় 60 করেছিলেন। আমি সহজভাবে যেটা বলতে চাচ্ছি, মেহেদী হাসান মিরাজ সিলেট দলের বোঝা। মেহেদী হাসান মিরাজ সিলেট দলের বেস্ট 11-এ থাকাই ডিজার্ভ করে না, এবং তাকে আপনারা ক্যাপ্টেন বানিয়ে বসিয়ে রেখেছেন। ক্যাপ্টেন যা খুশি তাই করতে পারে, চাইলে ওপেন করবো, চাইলে 3-এ নামবো, 5-এ খেলবো, আগে বল করবো, মাঝখানে বল করবো, যখন আমার আমের বল করা বাকি, যখন আমার ইবাদত বল করা বাকি, যখন আমার নাসুম বল করা বাকি, তখন আমি বোলিং এসে একেবারে 19 দিয়ে ম্যাচ হারিয়ে দেবো। এই হচ্ছে মেহেদী হাসান মিরাজ। তিনি টি-20 ক্রিকেটের যোগ্য না, এবং এই অযোগ্যতা তিনি প্রমাণ করার জন্য সিলেটের এই প্ল্যাটফর্ম সুযোগ হিসেবে নিয়েছেন।
নিজের অযোগ্যতা ঢাকতে তিনি যা খুশি তাই করে যাচ্ছেন। ডুবছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। মালিক পক্ষ সিলেটের এটা বুঝতেছে কিনা আমি জানি না, বুঝলে ভালো, না বুঝলে আগামীতে আরো পস্তাবেন, সেই সম্ভাবনা যথেষ্ট। লাস্টলি নাইম শেখ পরপর 2 ইনিংসে 50 করেছেন, দুটো ইনিংসই ভালো ইনিংস। দুটো ইনিংসে নাইমের দল বড় মার্জিনে ম্যাচ জিতেছে চেস করতে গিয়ে। এবং এই দিন বা রবিবারের যে ম্যাচটা, সেখানেও তিনি 50 করে যখন আউট হলেন, তিনি নিজের উপরে খুব বিরক্ত ছিলেন। তার আগের ম্যাচে 54 নট আউট, এবং তার আগের ম্যাচে তিনি 39 করেছেন। নাইম চলে না, নাইম ইন্টারন্যাশনালে পারে না, ঠিক আছে, কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কেন নাইমের দাম 1 কোটি টাকা হয়, এটা নাইম প্রমাণ করছেন। আপনি তাকে পছন্দ না করতে পারেন, আপনি তার সমালোচনা করতে পারেন, ট্রল করতে পারেন, এনিথিং, কিন্তু নাইমের ব্যাটে রান আছে। নাইম রান করে পুষিয়ে দিচ্ছেন। কিন্তু নাইম রান করলে তো কাজ হবে না জাতীয় দলের। রান করতে হবে সাইফকে, রান করতে হবে তানজিদ তামিমকে, রান করতে হবে লিটনকে, রান করতে হবে সোহানকে। আনফরচুনেটলি বাংলাদেশ যে 7 জন ব্যাটার বিশ্বকাপ দলে রেখেছে বিপিএল এ, এদের কেউই এখনো পর্যন্ত হলফ করে বলা যাবে না, শুধুমাত্র পারভেজ ইমন ছাড়া, যে খুব ভালো টাচে রয়েছেন, নিয়মিত রান করছে। সো বাংলাদেশ ন্যাশনাল টিমের যারা বিপিএল এর টপ প্লেয়ার হিসেবে খেলছেন, তাদের ব্যাটিং এর অবস্থা কিন্তু ভালো না। এর মধ্যে সবচেয়ে শোচনীয় সাইফ হাসান, নুরুল হাসান সোহান এবং তানজিদ তামিমের অবস্থা। সেই সঙ্গে ছোট করে যোগ করে নিন ক্যাপ্টেন লিটন দাসও খুব ভালো টাচে নেই।